This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে দুপুরের বিতর্কে রয়েছি আমি রুমেলা। আজ একটা চমকে দেওয়ার মতো খবর আপনাদের সামনে এনেছে টিভি9 বাংলা। টিভি9 বাংলার মেগা ব্রেকিং আর দেশের সবচেয়ে বড় খবর আপনারা দেখেছেন। পাক অধিকৃত কাশ্মীরে কি উড়বে তিরঙ্গা পতাকা? লোকসভা ভোটের আগেই কি পিওকে পুনর্দখলের অভিযান ভারতের? এই প্রশ্নগুলো তুলেছি, তার কারণ ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আরও একবার শুনে নিন কি বলেছেন নিশীথ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, ৩৭০-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা ৩৫A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না। বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা ৩৭০-এর ক্ষেত্রে দেখেছি। আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে। এবং এটা যদি হঠাৎ করে একদিন সকালে উঠে আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা সেটা উড়ছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে উস্কে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না। দেখুন, এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ। আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি। এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল, আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি, পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে, সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এবং নিশ্চিতভাবে আজকে আপনাকে বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। বিরাট একটা ব্যাপার সেক্ষেত্রে। তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনের আগেই একটা বড়সড় পদক্ষেপ করতে চলেছে আমাদের দেশ? অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো এবং এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে দুপুরের বিতর্কের আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী। রাজর্ষি, স্বাগত জানাবো আপনাকে। আমার সঙ্গে রয়েছেন অ্যানালিস্ট অনিন্দ্য সিংহ রায়, স্বাগত জানাবো আপনাকেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকেও স্বাগত জানাবো টিভি9 বাংলা। আমি শুরুতে বরং আপনার কাছেই যাই। আসলে এই সমস্ত খবর যখন সামনে আসে, এই টিপগুলো যখন আমরা পাই, এই ইঙ্গিতগুলো যখন কানে আসে, তখন সত্যি ভারতবাসী হিসেবে মনে হয় একটা গর্বের দোরগোড়ায় দাঁড়িয়ে। কিন্তু সব কিছু তো অনুভূতি দিয়ে বিচার করা যায় না। দীপাঞ্জন বাবু, আমি আপনার কাছে একটা জিনিসই জানতে চাই, আমাদের সেনাবাহিনী কতটা প্রস্তুত যদি এরকম সত্যি সিচুয়েশন আগামী দিনে আসে? দেখুন, আমি ওই মন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনছিলাম। প্রথমত আমি আপনাকে এটা বলে দিতে চাই, কোনোভাবেই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন না যে আমাদের ত্রিবর্ণ লাঞ্ছিত পতাকা পাক অকুপাইড কাশ্মীরের মাটিতে। এরকম হয় না যে ঘুম থেকে উঠেই দেখবেন, কারণ এটা একটা পদ্ধতি। এবং এই পদ্ধতির শুরুর জন্য যে জমি তৈরি, সেই প্রক্রিয়া শুরু হয়েছিল ৩৭০ অবলুপ্তি ৩৫A অবলুপ্তি। কারণ এটা কিন্তু ঘটনা যে পাক অকুপাইড কাশ্মীর যদি আমরা পুনরুদ্ধার করি, তাহলে কাশ্মীরের একটা অংশ থেকে, যারা স্বার্থান্বেষী অংশ থেকে, তাদের সাংঘাতিক একটা বিরোধিতা হতে পারে। এবং আপনি দেখবেন মানে এই ৩৭০ অবলুপ্তি ৩৫A অবলুপ্তির পরে স্টোন পেল্টিং এর ঘটনা 95% কমে গেছে।
আম জনতা, যুবক যুবতীরা তারা মেন স্ট্রিমে চলে আসছে, তারা চাকরি বাকরির জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে জীবন জীবিকার জন্য। সো ওই স্টোন পেল্টিং ব্যাপারটা মিনিমাইজ। অনেক জিনিস আছে, সেটা অতটা সময় আপনি এখানে দিতে পারবেন না, যে জমিটা তৈরি হচ্ছিল। এবার আসি পাক অকুপাইড কাশ্মীরে। পাক অকুপাইড কাশ্মীরে আপনি দেখুন কি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। গিলগিট, বালুচিস্তান, পাক অকুপাইড কাশ্মীর, হিউম্যান রাইটস খতম হয়ে গেছে, আর্থিকভাবে পাকিস্তান খতম। আমি আপনাকে একটা কথা বলি, এটা শুনতে খুব বাজে লাগবে। এই মাঝখানে কিছু পাকিস্তানের সন্ত্রাসবাদী লোকজন বা তাদের আত্মীয় স্বজন হঠাৎ করে সন্দেহজনক ভাবে মারা যাচ্ছে। একজন বলছিল যে, শুনলাম আমি পাকিস্তান থেকে এই কথাটা শুনেছি, যে কেউ বলছে যে ভারত নাকি বা এই অন্যান্য দেশ নাকি প্রচুর টাকা দিয়ে গুপ্ত হত্যাকারী পাঠাচ্ছে এটসেট্রা। তাতে পাকিস্তানের একজন বলছে গুপ্ত হত্যাকারীকে বেশি টাকা দিতে হবে না, 20 কিলো আটার বস্তা দিয়ে দিন, সে হত্যা করে দিয়ে চলে আসবে। ব্যাপারটা ওই জায়গায় পৌঁছেছে। সো গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে পাক অকুপাইড কাশ্মীরের সাধারণ জনতা এখন অগ্নিগর্ভ। তারা যদি স্বাধীনতা চায়, তারা যদি মূল ভারতের ভূখণ্ডের সঙ্গে আসতে চায়, ওরা দেখে নিয়েছে ইসলামাবাদের সঙ্গে থাকলে কি হবে, তাদের 60-70 বছর লেগেছে। এবার ওরা যদি ভারতের মূল ভূখণ্ডে ফিরে আসতে চায়, আমার মনে হয় ভারত সরকার তাদের নিশ্চয়ই সমর্থন দেবে এবং দেওয়াটা উচিত। কারণ ওই জমিটা তো একটা ভুল যে যারাই করেছে, আপনারা জানেন পূর্ববর্তী শাসকরা যেটা করেছে স্বাধীনতার পরে, সেই ভুল সংশোধনের দিস ইজ দ্য রাইট টাইম। এবং আমার মনে হয় আর্মি অপারেশনের দরকার পড়বে না আপনা আপনি, কারণ ওখানকার মানুষ চাইবে ভারতে ফিরে আসতে, আমরা তাদের স্বাগত করবো। এবং পাক অকুপাইড কাশ্মীর আমাদের হবে। একেবারে নিশীথ প্রামাণিক যে ইঙ্গিত আমাদের অনুষ্ঠানে এসে দিয়েছেন, তা নিয়েই আমাদের এই আলোচনা জোর চর্চা। কিন্তু তারও আগে এই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে। সেদিন কি বলেছিলেন তিনি, শুনবো। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी। ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। আমি অনিন্দর কাছে যাব। অনিন্দ, যেই সিচুয়েশন এখন তৈরি হয়েছে, আমরা দেখেছি পাকিস্তানের মানুষ কিভাবে খাবারের জন্য পথে নেমেছেন, তারা আন্দোলন করছেন। আমরা এও দেখেছি যে এই পাক অকুপাইড কাশ্মীর, এই পিওকের মানুষজন, তারা তাদের প্রচুর ভিডিও বার্তা যেগুলো ভাইরাল হয়েছে, যে তারা ভারতের সঙ্গে নিজেদেরকে জুড়তে চান। সেই সময় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ইঙ্গিত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ইঙ্গিত তাদের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানাচ্ছে, এটা তো আমরা বলতেই পারি। না, সম্মান জানানো অসম্মান জানানোর ব্যাপার নয়, ব্যাপারটা নিশীথ প্রামাণিক যে কথাটা বলেছেন সেটা নিয়ে রাজনীতি করতে চাইছেন। আর বোঝা যাচ্ছে এখন ভোট সামনে এগিয়ে আসছে, ভোট যত এগিয়ে আসবে দেখবেন এই পাকিস্তান, চীন এই জাতীয় কিছু কথাবার্তা বলে উত্তেজিত করবে। পাক অধিকৃত কাশ্মীর কি হবে না হবে পরে কথা। যখন দেখবেন ইলেকশন এগিয়ে আসছে, 2019 সালে আমরা দেখেছিলাম পুলওয়ামাতে যে কাণ্ড ঘটিয়েছিল, অত RDX নিয়ে কে ঢুকে গেল, কেন ঢুকে গেল, তার আজ পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট পেলাম না। আর আপনি বলছিলেন না ওখানকার লোক খেতে পাচ্ছে না, এখানকার অবস্থা কি বলুন তো? আজকে গ্যাসের দাম কত বলুন তো, পেঁয়াজের দাম কত বলুন? মানুষ না না কোনো তুল্যমূল্য, আমি তুল্যমূল্য বিচারে যাচ্ছি না। আজকে বিজেপি গভর্নমেন্ট, আমি বলছি আপনাকে, বিজেপি গভর্নমেন্ট তার দেশের মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সুরক্ষিত করতে হবে, সেটা করতে পারছে না। শুধু ভোট করার নামে পাকিস্তান, চায়না উল্টো পাল্টা কথা বলে মানুষকে উত্তেজিত করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। তারা জানে যে 5 বছর তারা কোনো কাজ করতে পারেনি, মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, তার জন্য এই ধরনের কথাবার্তা বলছে, যে কথা কোনো মানে নেই। আমাদের পাক অধিকৃত কাশ্মীরের ভারতের সঙ্গে জুড়ে যাওয়া এবং সেই ভাবনা নেওয়াটাও, এটা আপনার মনে হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড? উনি বলে দিলেন পলিটিক্স, অবশ্যই রাজনীতি তো থাকবেই, কিন্তু সেটা মানুষের হিতার্থে হবে না। পদ্ধতি এরকম ভাবে হয় না যে একদিন ঘুম থেকে যেটা বলছিলেন যে ডেফিনেটলি একদম উঠে দেখলাম যে এটা ওভার নয়, তার একটা পদ্ধতি আছে। প্রসেসটা যদি স্টার্ট হয় তাতে কি আপনার আপত্তি আছে? নেই তো, কোনো কাজ কারোরই কোনো কিছু আপত্তি নেই, কিন্তু এটা নিয়ে রাজনীতি করা আপনি কিচ্ছু করতে পারবেন। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, বললাম তো 2019-এ পুলওয়ামাতে কি ঘটনা ঘটেছিল বলুন তো, বলতে পারবে? আমার পাশে যে বন্ধুটি জিজ্ঞাসা করুন তো, তারাও পর্যন্ত বলতে পারবে না। কেন এই ধরনের ব্যাপার? যদি ভোটে লড়তে হয়, কি কাজ করেছি সেই নিয়ে কথা বলুক, এখানকার মানুষের অবস্থা নিয়ে কথা বলুক। এভাবে ভোটের বৈতরণী পার হওয়া যায় না। মানে আপনি বলছেন এটা ভোট বৈতরণী পার হওয়ার জন্য একটা স্টান্ট, এক্স্যাক্টলি একটা স্টান্ট। রাজস্বী, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है, वो सारा का सारा है। 1950 সাল থেকে এটা আমাদের একটাই কথা,
ললিতাদিত্য মুক্তপীড়ের মাটিকে ভারতবর্ষে রাখার জন্য লড়াই বঙ্গাধিপতি শশাঙ্কের মাটি করে গেছে 1947 সাল থেকে, এবং সে আজকে তার দল, তার যারা রাজনৈতিক উত্তরসূরি, তারা আজকে তাতে সম্পূর্ণ রকমভাবে সফল হয়েছে। এবং আগামী দিনেও মহর্ষি কাশ্যপ, মহর্ষি শাণ্ডিল্যের, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি কাশ্যপ গোত্রীয় হিন্দু, শাণ্ডিল্য গোত্রীয় হিন্দুর আদি পিতৃভূমি কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতবর্ষে রাখার প্রচেষ্টা করছে। আদি শঙ্করাচার্য যেখানে দাঁড়িয়ে ব্রহ্মজ্ঞান প্রাপ্তি করেছিলেন, আধুনিক ড্রামা সায়েন্সের জন্মদাতা ভূমি ব্যাকরণবিদ অভিনব গুপ্ত, আচার্য অভিনব গুপ্তের ভূমি, ব্যাকরণবিদ মাফ করবেন পাণিনির ভূমি, সবার ভূমি হচ্ছে কাশ্মীর। সেই কাশ্মীরকে সেন্টার অফ এক্সিলেন্স, সেন্টার অফ কালচার, তাকে ভারতবর্ষের মাথাকে ভারতবর্ষের মধ্যে রাখার চেষ্টা চলছে। এই যে উনি বললেন ভোট এলে পরেই অনেক কাজ অমুক তমুক, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের থেকে 10 টাকা পেট্রোলের দাম বেশি, আমি জানি না এটা উনি জানেন কি না। 9টি শিশু মারা গেল, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হসপিটাল রেফার করা বন্ধ করে দিয়েছে। বিরাট বড় বড় আইটিসি, সোনার বাংলার মতন বহরমপুরে মেডিকেল কলেজ আছে যেখানে কোনো চেষ্টা হয় না নীল সাদা রং করা। নীল সাদা রঙে কতজন মানুষ মরছে সেটা আমাদের জানা নেই। অনুব্রত মণ্ডল যেদিনকে ধরা পড়ল, তার পরের দিন বীরভূমের বালি এবং পাথরের বস্তা পিছু দাম 10 থেকে 15 টাকা কমে গেল। এটা ভাইপো ট্যাক্স না, পিসি ট্যাক্স না, তৃণমূল ট্যাক্স আমাদের জানা নেই। দাম কমগুলো স্ট্যান্সগুলো তুলে ধরছেন, ঠিক আছে, সেগুলো আলোচনার ক্ষেত্রে আসতেই পারে, কিন্তু এই যে বারবার করে বিরোধীরা বলছেন, এ রাজ্যের শাসকও বলছে বিভিন্ন সময় যে এই 2019-এর লোকসভা নির্বাচনের আগে আমরা পুলওয়ামা দেখলাম, তারপর আমরা দেখলাম বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক, আর তারপর আবার আরো একটি লোকসভা নির্বাচনের আগে এরকম একটা স্টান্ট নেওয়া, এটা পুরোটাই পলিটিক্যাল স্টান্ট। কারণ এটার সময়ই নয় এই ধরনের আর্মি ইনফিলট্রেট করতে পারে সেখানে, কারণ এখানে আবহাওয়া একটা প্রতিকূল অবস্থা তৈরি করবে, এবং এই মুহূর্তে যা যা সেখানে চলছে সেই প্রত্যেকটা চ্যালেঞ্জ টপকে এটা করাটা সম্ভব নয় এই সময়। এটা হচ্ছে ব্যর্থতাকে ঢাকবার জন্য নানান বিরোধীদের কথা। এবার আপনি বলবেন ব্যর্থতাটা কি? 16ই ডিসেম্বর গিয়েছে, 16ই ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতবর্ষ, বিজয় দিবস। আজ অবধি বাঙালি কি জানে যে সেই 16ই ডিসেম্বরের, এখানে দীপাঞ্জন বাবু আছেন, উনি আমার থেকে অনেক বেশি ভালো জানবেন, আমি যদি ভুল বলি আপনি আমাকে ঠিক করে দেবেন স্যার। 1971 ওয়ারে যেরকম 93,000 সেনা নিয়ে পাকিস্তান সারেন্ডার করেছিল, ভারতবর্ষের অধিকাংশ মানুষ এখনো জানেন না দ্য ফরগটেন 54 যাদেরকে নিয়ে আসেননি। আমি দীপাঞ্জন বাবুর কাছ থেকে একটু শুনি। দীপাঞ্জন বাবু, দেখুন, এটাকে এখন যদি কেউ রাজনীতির অ্যাঙ্গেল দিয়ে দেখে, রাজনীতি দেখে, ঠিক আছে। এই যে একজন বললেন না যে হঠাৎ ভোটের আগে হচ্ছে, আমি একটু আগে বললাম নিশীথ বাবুর কথার কাউন্টার করে যে হঠাৎ করে ঘুম থেকে উঠে হয় না, এটা একটা পদ্ধতি, প্রক্রিয়া শুরু হয়েছে, এবং 370 অবলুপ্তি হয়েছে 4 বছর। এবার আগে তো আমি মূল ভূখণ্ডের কাশ্মীরকে কন্ট্রোল করি, যেটা 3-3.5 বছর 4 বছর লেগেছে, 35A উঠে গেছে, 370 উঠে গেছে, কাশ্মীরের ভূখণ্ড এখন কন্ট্রোল এসে গেছে, মূল স্রোতে ফিরে গেছে। এবং এটা দেখে পিওকে এখন তারা আগ্রহ নিচ্ছে যে আমরা ভারতের মূল ভূখণ্ডে ফিরে আসি। তো এটাকে আমি যদি এখন বলি, আমি রাজনীতির কথা না বলেই বলছি, এই যে কিছুদিন আগে বিশ্ব বাংলা সম্মেলন হয়ে গেল, বলা হলো 2 লক্ষ কোটি টাকা আসছে নাকি নিবেশ হবে, ইনভেস্টমেন্ট হবে। আমি যদি বলি সেটা 2024-এর লোকসভা ইলেকশনের আগে করা হলো, তো এমন তো হতে পারে না। একেবারে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করছি যে আসলে পুনর্দখলের এই যে চেষ্টা ভারতের, বা স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন, যে ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার বাস্তবায়ন হোক, হয়তো হবে, তার বাস্তবায়ন একেবারেই তাই, তার বাস্তবায়ন হোক, তার বাস্তবায়ন হবে হয়তো আগামী দিনে, কিন্তু সেই পথটা কি এতটা সহজ, এতটা সুগম? অবশ্যই রাজনৈতিক আচ্ছা কূটনৈতিক স্তরে আলোচনা তা চলতেই থাকবে, এই নিয়ে আলোচনাও চলবে।